ছোটবেলার থেকেই ইচ্ছে ছিল কোনো একটা বিজনেস করব। বিউটি ইন্ডাস্ট্রিটাতেই আমার আগাগোড়াই একটা ন্যাক ছিল যে আমি সবাইকে সাজাতাম। আফটার 12 আমি একটা কোর্স জয়েন করলাম, যেখানে আমি বিউটি কসমেটোলজি নিয়ে আমি পড়াশোনা করলাম। 2011 আমাদের বিয়ে হয়। তো হি ইজ ফ্রম ঝাড়খণ্ড। তো তখন আমাকে এখান থেকে সব আমার জবটা ছেড়ে আমাকে ঝাড়খণ্ডে ওর সাথে মুভ করতে হলো। দেন বাস তখন আমার ওই একটা যে ড্রিম ছিল কিছু করব, ওটা ওই 3 বছর অবধি হলো, তারপর ওটা স্টপ হয়ে গেল। দেন হাজব্যান্ডকে আবার নিজের যেটা বললাম যে এবারে কি আমি কিছু স্টার্ট করলাম 2nd of June 2024। এখানে দুজন হেয়ার ড্রেসার আছে, একজন হচ্ছে আমান আর একজন হচ্ছেন সন্তোষ। আর আমার একজন ম্যানেজার আছেন এখানে, প্রিয়া ঝুসিয়া, আর হচ্ছে রুকসানা আর সুস্মিতা হাজরা। এরা হচ্ছে আমার স্কিনের ডিপার্টমেন্টের। মেকআপে হচ্ছে সুস্মিতা থাপা, ও এখানকার যত পার্টি মেকআপ যেরকম হেয়ার ডু আসে ওগুলো করে। রশনি, যে আমাদের স্যালনটাকে সত্যি মানে রসায়ন করে রেখেছে বলতে পারো। আমি যদি নাও থাকি, আমি একদম নিশ্চিন্ত থাকি যে চলো আমার জন্য ওখানে কেউ আছে যে একদম পুরো গুছিয়ে আমার স্যালনটাকে আজকে চালিয়ে দিতে পারবে। যে আমরা যাব, স্পেশিয়াস হবে, বাচ্চাকে নিয়ে যেতে পারবো, বাচ্চা একটু ঘুরে বেরোবে, খেলবে, আর তা করতে মা বাবা নিজের সার্ভিস নিয়ে সবাই মিলে তারপর আবার বাড়ি যেতে পারবে। ওটা তুমি প্রিমিয়াম সার্ভিস ইন সেন্স অফ তুমি প্রোডাক্ট বলতে পারো, ইয়া তো তুমি একটা বিশাল বড় একটা স্পেস নিয়ে যে একটা তোমার স্যালন বলতে পারো, হাইজিন মেনটেন করে সব কিছু করে। ক্লায়েন্ট যখন এখানে ফার্স্ট টাইম আসে তাকে আমরা ফার্স্টলি একদম ফ্রি ফিল করাই যে আপনার যা মানে ইচ্ছা সেটা আপনি আমাদেরকে বলুন। যারা এই ইন্ডাস্ট্রিতে এখন নামছে তাদেরকে আমি একটাই কথা বলতে চাইবো যে সাকসেসের কোনো শর্টকাট হয় না। তো রোজ তোমাদেরকে কিছু না কিছু নতুন শিখতে হবে। কলকাতাতে আসার পর আমার আবার মনে হলো যে আমার ড্রিমসে মনে হয় উইংসটা আবার এলো। স্যালনটাকে ভালোভাবে তৈরি করে সব কিছু বানিয়ে তুললো। নমস্কার বন্ধুরা, প্রেম কথা স্টুডিওর আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমাদের স্বপ্নের নগরী তিলোত্তমা কলকাতা। এই তিলোত্তমায় আমাদের চারপাশে বহু মানুষ এমন রয়েছেন যারা প্রতিদিন নিঃশব্দে এই তিলোত্তমার বাকি মানুষদের রূপচর্চার কারিগর হয়ে এক অনন্য কাজ করে চলেছেন। এমনই এক মানুষের সাথে আজ কথা বলবো। আমাদের লেক টাউনের নিকজি ফ্যামিলি স্যালনের একমাত্র কর্ণধার চন্দ্রানী মুখার্জি। নমস্কার, আমি চন্দ্রানী মুখার্জি, নিকজি ফ্যামিলি স্যালনের ফাউন্ডার। আজকে আমি এসেছি আপনাদের সাথে এখানে কিছু আমার জীবনের গল্প, আমার স্যালনের ব্যাপারে আপনাদেরকে জানাতে। তো শুরু করি প্রতীকের সাথে আজকের গল্পটা। একদমই তাই। চন্দ্রানীদি, আজকে লেক টাউনের বুকে বা তৎসহ আশেপাশের মানুষ নিকজিকে তো মোটামুটি ভালোভাবেই চেনে, কিন্তু আজকে আমরা এই পডকাস্টটা শুরু করব নিকজিকে দিয়ে না। তোমার ছোটবেলার গল্প, তোমার বড় হয়ে ওঠার গল্প, বা তোমার এই নিকজি তৈরি করার গল্প একটু যদি জানাও যে তোমার ছোটবেলাটা কেমন ছিল, কিভাবে তুমি এই প্রফেশনে এলে। আমার অ্যাকচুয়ালি ছোটবেলার থেকেই ইচ্ছে ছিল যে আমি কোনো একটা বিজনেস করব। সব ফ্রেন্ডসরা বললো যে কেউ এখানে যাবে, কেউ এখানে ভর্তি হবে, এই করবে, বাট আমার একটা ছিল যে আমি বিউটি ইন্ডাস্ট্রিটাতেই আমার আগাগোড়াই একটা ন্যাক ছিল। তো আফটার 10th এক্সাম হলো, দেন বাবা মা সবাইকে নিজের একটু ইচ্ছাগুলো জানালাম। তো তখন বাবা মা বললো ঠিক আছে 12টা তো দাও, তারপরে দেখছি। আফটার 12 তারপর আবার জানালাম যে এইবার তো বলো আমি কি করব, আমার এটাই ইচ্ছা যে আমি আমার বিউটি ইন্ডাস্ট্রিটা আমার খুব পছন্দের। তো তখন মা বাবা দেখলাম মানে বলতে পারেন যে আমার খুব গুড লাক যে আমার বাবা মা আমার ড্রিমটাকে সাথ দিল যে চলো হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এটাই করতে চাইছো আমরা তোমার সাথে আছি। আফটার 12 আমি একটা কোর্স জয়েন করলাম, যেখানে আমি কসমেটোলজি নিয়ে আমি পড়াশোনা করলাম। অ্যান্ড কোর্স শেষ হয়ে যাওয়ার পরেই আমাকে ওখান থেকেই একটা জব প্লেসমেন্ট দেওয়া হলো। তো আমি একটা কলকাতার একটা রিনাউন্ড একটা স্যালনেই 3 ইয়ার্সের জন্য জব করি। বিকজ কোর্সে কি হয়, আমরা তো ওখানে সব কিছু শিখছি যে সার্ভিস কি করে করতে হয় কি না, বাট যখন আপনি একটা স্যালনে গিয়ে কাজ করছেন, ওখানে গিয়ে আপনি ডিরেক্ট ক্লায়েন্টদের সাথে মানে তাদের সাথে কথা বলা, যা রিকোয়ারমেন্ট আছে ওটা জেনে তারপর কাজ করা, দুটোর মধ্যেই প্রচুর ডিফারেন্স আছে। কোর্সে আপনি অনেক কিছু শিখতে পারেন, আর আপনি যখন কোথাও স্যালনে গিয়ে কাজ করছেন ওখানে আরও অনেক কিছু শিখতে পারেন। তো ওখানে মোটামুটি আমি 3 বছর মতন জব করলাম। আফটার দ্যাট আমার দেখা হলো আমার হাজব্যান্ডের সাথে। তখনও আমি জব করছি, ও এখানে কলকাতায় এসেছিল নিজের কিছু কাজ নিয়ে। তো তখন ওর সাথে দেখা হয়। আফটার 2011 আমাদের বিয়ে হয়। তো হি ইজ ফ্রম ঝাড়খণ্ড। তো তখন আমাকে এখান থেকে সব আমার জবটা ছেড়ে আমাকে ঝাড়খণ্ডে ওর সাথে মুভ করতে হলো। দেন বাস তখন আমার ওই একটা যে ড্রিম ছিল কিছু করব, ওটা ওই 3 বছর অবধি হলো, তারপর ওটা স্টপ হয়ে গেল। ঝাড়খণ্ডে গিয়ে সেই
হোম মেকার, শ্বশুরবাড়ির সব দায়িত্ব সামলালাম, ঠিক আছে। তারপরে আমার মেয়ে হলো 2012-এ। দেন ওর যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, আমার এখানে ওখানে মুভ করা, ওর সাথেই সবসময় মেয়েকে সামলানো, হাজব্যান্ডের জব, ওর সাথেই সব এদিকে ওদিকে যাওয়ার, ট্রান্সফার ছিল, অনেক জায়গায় ঘুরেছি। তো তারপর মানে স্বপ্নটা মোটামুটি শেষের দিকে চলেই গেছিলো, যে মনে হচ্ছে আর কোনোদিন কিছু করতে পারবো না, যেটা স্বপ্ন ছিল ওটা শেষ। তো দেন আমার ওর পোস্টিং হলো কলকাতাতে। যেহেতু কলকাতাতেই আমি আমার প্রথম স্বপ্নটা দেখেছিলাম, যে আমি এখানেই নিজেকে তৈরি করেছিলাম। কলকাতাতে আসার পর আমার আবার মনে হলো যে আমার ড্রিমসে মনে হয় উইংসটা আবার এলো, এবার মনে হয় আমি আবার স্টার্ট করতে পারবো। দেন হাজব্যান্ডকে আবার নিজের যেটা বললাম যে এবারে কি আমি কিছু স্টার্ট করব, বিকজ আমার মেয়েও এখন মোটামুটি বড়, ও নিজেকে সামলাতে পারে খুব ভালো মতন করে। তো ও দেখলো যে হ্যাঁ, যেটা আমার একটা ইচ্ছা ছিল, আমি যেটা নিয়ে এগিয়েছিলাম, সেটা বিকজ অফ সংসারের দায়িত্ব ওটা পুরো একদম মানে ধামাচাপা পড়ে গেছিলো। দেন ও প্রচণ্ড মানে আমার ড্রিমটাকে সাকসেস করার জন্যে আই থিঙ্ক আমরা এখানে এসেছিলাম 2022-তে, কলকাতায় 2022-তে এসেছি। তারপর ও আমাকে এই স্যালন আমরা স্টার্ট করলাম 2nd of June 2024। মানে ওই 2 বছরের মধ্যে আমি আবার নিজেকে রিফ্রেশ করবার জন্যে কোর্সেস জয়েন করলাম, হেয়ারের, স্কিনের, মেকআপের। কেন, বিকজ আগে যা শিখে এসেছি এখন তার থেকে অনেক মানে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স এই ইন্ডাস্ট্রিতে হয়েছে। তো সেগুলোকে আবার রিফ্রেশ করবার জন্য আমি কোর্সে জয়েন করলাম। ইন দ্যাট টাইম ও কী করলো, আমার স্যালনটাকে ভালোভাবে তৈরি করে সব কিছু বানিয়ে তুললো, আর সেখানে আমার কোর্সটাও মানে সেম টাইমে কমপ্লিট হলো। দেন আমরা 2nd of June 2024-এ আমরা এটার ওপেনিং করলাম। আমরা এতক্ষণ যা শুনলাম তোমার কাছ থেকে, মানে পডকাস্টের শুরুতেই তোমার এই যে একটা জায়গা থেকে জার্নি করে একটা কিছু শেখা, তারপর আবার বিয়ে হয়ে যাওয়া, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, কখনো মনে হয়েছিল যে আর হয়তো আমার ইচ্ছেগুলো পূরণ হবে না, যেমন ম্যাক্সিমাম হাউস ওয়াইফের হয়, মানে মেয়েরা, প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে ছোটবেলায় বড় হয়ে ওঠার পর, তারপর কখনো তাদের বিয়ে হয়ে যায় এবং সেই স্বপ্নগুলো চাপাই পড়ে যায়। বাট তুমি খুব লাকি, সেই জায়গা থেকে তুমি তোমার স্বপ্নগুলোকে পূর্ণ করতে পেরেছো। বাট আমরা এই কথাটা একটু পরে আসি, প্রফেশনাল বিষয়টা একটু পরে আসি। আমরা এখন যেটা শুনবো আর কি তোমার কাছ থেকে, তোমার একদম ছোটবেলার গল্পটা বলো। মানে তোমার ফ্যামিলি কেমন ছিল, তুমি কীরকম ধরনের ফ্যামিলি থেকে বিলং করেছো, তোমার ছোটবেলার কি হার্ডেল ছিল, স্ট্রাগল ছিল, মানে একবারেই তো চলে আসা না ইন্ডাস্ট্রিতে বা শেখা নয়। তো কোন সময়টা তোমার মনে হলো, কেন মনে হলো এটাই করব, তো এইগুলো যদি একটু দর্শকদেরকে বলো। আমার বাবা অ্যাকচুয়ালি ডিফেন্সে ছিলেন, তো ছোটোবেলার থেকেই আমরা অনেক মানে জায়গায় ঘুরেছি, বম্বে, অরুণাচল, অনেক বিভিন্ন ধরনের লোকেদের সাথে মেলা, তাদের কালচার, তো প্রচুর মানে অনেক ধরনের মানে মানুষদের সাথে দেখা শোনা। আর মা ছিলেন হাউসওয়াইফ, তো মায়ের কাছ থেকেও অনেক কিছু শেখা, বাবার কাছ থেকেও অনেক কিছু শেখা। ছোটোবেলার থেকেই আমার একটা ছিল যে আমি সবাইকে সাজাতাম। মানে আমার নিজের দিদি আছেন, তো দিদি কি আমরা ধরুন কোথাও যাচ্ছি ঘুরতে বা কিছু, দিদি একদম মানে নর্মাল, আর আমার ছিল যে ওর চুল বেঁধে দেওয়া, ওকে ওর কোনো একটা ড্রেস আছে তো সেটাকে ওকে অন্যভাবে পরানো। ইভেন আমার ড্রেসের প্রতি প্রচুর ঝোঁক ছিল, ইভেন ওর যে জামা কাপড়গুলো ও খুব সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখতো। আমার ছিল যে ওর জামা কাপড়গুলো তো পরবই, মানে নিজেরগুলো তো পরবই, ওরগুলোও নিয়ে পরা, ওগুলোকে অন্যভাবে মানে দুপাট্টা এই সেই ওগুলোকে অন্যভাবে ইউজ করা। মানে একটা বলতে পারেন একটা ড্রেস ডিজাইনিংয়ের দিকেও আমার একটা ঝোঁক ছিল। ধরুন পুতুল, ছোট ছোট পুতুল নিয়ে যখন আমরা ছোটোবেলায় খেলতাম, তাদেরও আমরা মায়ের থেকে শাড়ি নিয়ে, ওড়না নিয়ে আমি তাদেরও জামা কাপড় বানাতাম। মানে আগাগোড়াই আমার একটাই মানে ড্রেস ডিজাইনিং বা আপনি বলতেন বিউটির দিকে ছোটোবেলার থেকেই ন্যাক। তো তখন মনে হতো যে চলো এটা তো ছোটোবেলা, এটা একটা জাস্ট একটা টাইম পাস, মানে করছি ওরকম ব্যাপার। বাট বড় হলে তো সেই মা বাবাদের মুখে শুনতাম যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হতেই হবে। তখন মাথাতে এসব আসেনি যে আমি এই লাইনেই কোনোদিন আসবো। হ্যাঁ, যেখানে বাবা ডিফেন্সে ছিল সেখানে মানে মেন্টালিটিতে একটু রক্ষণশীলতা, একটু সেই ব্যাপারটা থাকেই আর কি, যে মেয়ে বাইরে গিয়ে কাজ করবে, সেই ব্যাপারটা কখনো কি ফেস করেছো? না, অমন কিছু নেই। মানে আমাদের বাড়িতে মানে কোনোদিনই কোনো জিনিসের জন্য প্রেশার মানে ক্রিয়েট করা হয়নি। সব সময় বলা হয়েছে তোমাদের যেটা ইচ্ছা সেটা করো। বাট হ্যাঁ, এটা যে মানে ভুল কিছু করলে তখন তো নিশ্চয়ই মা বাবারা একটা তো তো বলবেই যে না এটা করো না, গাইডেন্স দেবেই। বাট মানে কোনোদিনও আমি যদি বলেছি যে না আমি এইটা করতে চাই, এখন যেরকম ক্লাস 12-এর পর আমার মনে হলো যে না এখন পড়াশোনাটা একটু স্টপ করব, এখন আমি একটা বিউটি কোর্স শিখবো, তখনও কিন্তু বাবা মা কিন্তু আমাকে বাধা দেননি। বাবা মা বললো যে ঠিক আছে, যখন মেয়ে এইটা
যেটাই করতে চাইছে এটাতেই এগোক। ইভেন দিদি কিন্তু একদম আলাদা, ও হচ্ছে একদম স্টুডিয়াস মেয়ে, একদম মানে ও পড়াশোনা সব কিছু করে, ইভেন শি ইজ ডুইং জব নাও, ও এখনও জব চালিয়ে যাচ্ছে। আর আমি একদম আলাদা, মানে ওর হচ্ছে আমি জব আর আমি হচ্ছি বিজনেস, মানে দুজনের মেন্টালিটির কোনো মানে ম্যাচ নেই। বাস এইভাবেই মানে আমাদের শুরু সব। মানে এটা বোঝা যাচ্ছে যে বাড়ির থেকে কোনো অবস্ট্রাগল আসেনি, একদমই না, একদমই না। যেটাই যখন করতে চেয়েছো বাড়ি থেকে সবসময় সাপোর্টই করেছো তারা। একদম। মানে এটা দরকার, আজকের ডেটে প্যারেন্টসরা অনেক সময় চাপিয়ে দেয় বাচ্চাদের উপরে যে এটাই করতে হবে তোমাকে। বাট আমার মনে হয় সামহাউ যে যেসব প্যারেন্টসরা চাপিয়ে দেয় না, মানে মনের মতন করতে দেয়, ভবিষ্যতে গিয়ে সেসব বাচ্চারাই বড় কিছু করতে পারে আগামী দিনে। দিদি, তোমার গল্প থেকে দুটো জিনিস শুনলাম, যেটা তোমার বাবাও যে জব করতেন সেখানে ট্রান্সফার ছিল, মানে ডিফারেন্ট জায়গায় ঘুরতে হয়েছে। পরবর্তীতে তোমার হাজবেন্ডও মানে ট্রান্সফারেবল জব ছিল, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। কোথাও গিয়ে কি তোমার মনে হয় যে এই বিভিন্ন জায়গায় ঘোরা, বিভিন্ন জিনিস দেখা শেখা, এটা তোমার এই বিজনেস করার পেছনে কোথাও ইম্প্যাক্ট দেয়? হ্যাঁ, মানে একদম। আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, তার কারণে কি হয়েছে, বিভিন্ন ধরনের লোকেদের সাথে আমাদের দেখা, তাদের সাথে মেলা, তাদের ওই কালচার সব কিছুর সাথে আমরা এত গুলে মিলে গেছি যে মানে আমাদের বলতে পারো যে কোথাও অ্যাডজাস্ট করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। ইভেন ফ্রেন্ডস বানানো, এই যে ক্লায়েন্ট, কত রকমের ক্লায়েন্ট আমাদের এখানে স্যালনে আসেন, তাদের সাথে ইন্টারাকশন করা কোনো কিছুতেই অসুবিধা হয় না। বিকজ ছোটোবেলাতে বাবার সাথে এত জায়গায় ঘুরেছি, এত রকমের মানে লোকেদের সাথে দেখা শোনা, তাদের সাথে গল্প করা, ঘুরতে যাওয়া, সব কিছু করেছি। ইভেন হাজব্যান্ডেরও সেম, হাজব্যান্ডের সাথেও যখন জব করতো তখন কোথাও এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওর সাথে আমিও ঘুরেছি। মানে সব জায়গাতে গিয়েই সবার সাথে মিলিয়ে মিশে সব কিছু অ্যাডজাস্ট করতে পেরেছি। তার কারণ বলতে পারেন যে আমার যে বিজনেসটাও স্টার্ট করেছি, এখানেও আশা করি যে আমি আমার ক্লায়েন্টস হোক, আমার নিজের যে স্টাফ হোক, আমার সারাউন্ডিংয়ে যারা সবাই থাকে, আমি তাদের সাথে ঘুলে মিলে ভালোভাবে থাকতে পারি। তো এটা খুবই হেল্পফুল আমার জন্য। একটা খুব মজার বিষয় আমার মাথায় আসছে, যেমন আমার নিজেরও সারনেম চ্যাটার্জি, তোমার মুখার্জি। তো মুখার্জি চ্যাটার্জি এটা তো আমরা জানি পিওরলি বাঙালি। তো এই যে তোমার ভাষার মধ্যে একটা হিন্দির ব্যাপার, এটা কি এই বিভিন্ন জায়গায় ঘোরার জন্য? একদম, মানে কি হচ্ছে, মানে আমার বাবা যেহেতু বাইরে ছিল, ইভেন আমরা কিন্তু মুখার্জি নয়, আমার বাবার মানে আমার যে বিয়ের আগের সারনেম সেটা মহাজন ছিল। ওকে। এরা মানে আমার হাজব্যান্ড মুখার্জি। ওকে। তো আমরা যেহেতু ছোটবেলার থেকে বাইরে, তো আমার বাংলার টানটা একটু বলতে পারো যে একটু না অনেকটাই বাজে, ঠিক আছে? বাজে না, বেশ ক্লিয়ারই আমরা। হ্যাঁ, বাট আমাকে আমার প্রচুর ক্লায়েন্টসরা আসে, তারা ইভেন আমার ফেসটাও কিন্তু বলে না যে আমি বাঙালি। আমার অনেক ক্লায়েন্টরা প্রথমে যখন আসে, প্রথমবার যখন আমার সাথে দেখা হয়, তখন তাদের সাথে আমি হিন্দিতেই কথা বলি, বিকজ এটা লেক টাউনে, যেহেতু লেক টাউনে মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আর নন বেঙ্গলি। তো তার জন্য আমাকে তাদের সাথে আমি হিন্দিতেই ফার্স্ট প্রেফার, আমার মানে ল্যাঙ্গুয়েজ ওটাই থাকে, আমি তাদের সাথে হিন্দিতে কথা বলি। তো তখন তারা আমাকে ধরতেই পারে না যে আমি বাঙালি। মানে অনেক কথা হয়, অনেক কিছু হয়, হয়তো সে 2-3 বার আমার এখানে এসে ভিজিটও করে যায়, তারপরে হয়তো তার কোনোদিন ইচ্ছে হলো সে আমার নামটা জানলো, তো যখন সে মুখার্জি শুনছে সে বলছে আপনি বাঙালি, আপনাকে না দেখে মনে হয় না আপনার মানে বাংলার টান আছে। যখন হিন্দিতে কথা বলছি বাংলার টানটাও সে খুঁজে পায় না। তো যখন আমাকে কেউ বলছে যে আপনি বাঙালি মনে হয় না, আপনি নন বেঙ্গলি মনে হয়, আমার খুব ভালো লাগে যে চলো ঠিক আছে, মানে সব কিছুতে সবার সাথে মানিয়ে চলতে পারি, ভালো লাগে এটা। তোমার গল্প থেকে যেটা আমরা শুনেছি যে তোমার কলকাতা শহরটাকে বেশ ভালো লাগতো, মানে তুমি যখন আবার ব্যাক করলে হাজব্যান্ডের সাথে কলকাতায়, তখন মনে হলো না এবার বিজনেসটাকে করা যেতে পারে, আবার স্টার্ট করা যেতে পারে। তো এই কলকাতার প্রতি দুর্বলতা কেন, মানে এই কলকাতা বাঙালি বাংলা এর প্রতি দুর্বলতা কেন, কোথা থেকে এলো এটা? কলকাতার প্রতি দুর্বলতা, বাঙালি, ঠিক আছে। আর কলকাতায় প্রচুর ধরনের খাওয়া দাওয়া, ছোটোবেলার থেকে বলতে পারো আফটার 6, আমি 6 অবধি বাবার সাথে বাইরেই আমরা ছিলাম। 6-এর পরে আমরা এখানে 7 থেকে আমরা কলকাতায় মানে পড়াশোনাটা আমাদের কন্টিনিউ হয়। তো বলতে পারো ক্লাস 6 অবধি আমরা অতটা ম্যাচিওর নই, মা বাবা যেইভাবে রাখে সেইভাবেই থাকতাম, সব কিছুই হতো। বাট আফটার 6 একটু বড় হলাম, ফ্রেন্ড সার্কেল বড় হলো, ঠিক আছে। তো বাস ওই কলকাতায় ঘোরা ফেরা, এখানকার খাওয়া দাওয়া সব কিছুই আলাদা, মানে অনেক জায়গাতেই ঘুরেছি, বাট কলকাতার মতন ঘোরার জায়গা, খাওয়া, এত ভ্যারাইটিস কোথাও নেই। মানে এটা বলা যায় যে যৌবনটা কলকাতাতে কেটেছে আর কি। একদম একদম, ক্লাস 6-এর পর থেকে আমি এখানে। বন্ধু বান্ধব, ঘোরাফেরা, এগুলো মানে কলকাতার বুকেই সব স্মৃতি, যে কারণে কলকাতায় ফেরার পর আবার মনে হয়েছে যে এবারে এখানেই কিছু করতে হবে একটা। ওকে, তোমার ছোটবেলার গল্প তো শুনলাম, মোটামুটি ছোটবেলা থেকে এই প্রফেশনাল কেরিয়ারে আসার জার্নিটা শুনলাম। যে জিনিসটা এখন মনে হচ্ছে আমার, যে একটা প্রশ্ন তোমাকে করতেই হয়, এই যে নিকজি নামটা হঠাৎ কি করে এলো? আর শুধু তাই নয়, মানে
আমাদের স্বপ্ন থাকে, কিন্তু প্রথমেই তো কারোর মনে হয় না যে আমি বিজনেস করবো। প্রথমে মনে হয় যে ঠিক আছে, আমি প্রফেশনালি শিখেছি, আমি কোথাও জব করি, আমি একটু এক্সপিরিয়েন্স তৈরি করি, তারপরে কি বিজনেস করব। কিন্তু তুমি বললে যে তোমার এগুলো শেখা ছিল আগের থেকে, তারপরে তুমি আরো কোর্স করেছো অ্যাডভান্স, করার পরে তুমি বিজনেসই করেছো, মানে তেমন কোথাও জব করোনি। এটা কেন? আর নিক্সি নামটা কোত্থেকে এলো? নিকজি নামটা এখন সাসপেন্স থাকুক। তোমার সাথে আবার তো নিশ্চয়ই এখন চলতেই থাকবে আমার পডকাস্ট, আমার সাথে অনেক প্রচুর ভিডিও, তখন তোমার সাথে আবার বসবো। মেবি 1 বছরের মধ্যেই আমি হয়তো রিভিল করব তোমাকে যে এই নামটা কেন, বাট এখন আমি কাউকে বলছি না, এটা একটু Okay. সাসপেন্স থাকুক ফর ওয়ান এম। ওকে, তাহলে বন্ধুরা, দিদি কিন্তু এখানে একটা রহস্য তৈরি করলো আমাদের পডকাস্টে, যে নিক্সি নামটা কেন, এটা কিন্তু আজকে রিভিল করা গেল না। তো চন্দ্রানিদি কথা দিয়েছে যে এই নামটা রিভিল করবে আমাদের নেক্সট কোনো পডকাস্টে, তাই তো দিদি? একদম একদম। শেখার পর কোথাও জব না করে নিজের বিজনেস কি করে ডিরেক্ট? না, ব্যবসা করবো মানে বিজনেস করব, এটা আমার আগাগোড়াই বিকজ মানে তোমাকে ঠিক হয়তো বুঝিয়ে বলতে পারবো না, বাট আমি হচ্ছি মানে এরকম একজন পার্সোনালিটি, নিজের কথাতেই মানে সবকিছু করতে, সবকিছু মানে ভালোবাসি। কারোর অর্ডার ফলো করতে আমি হ্যাঁ, ভালোবাসি না, exactly. আমি কারোর টাইমে চলতে একদম, ভালোবাসি না, একদম, আমি আমার নিজের স্বাধীনতা প্রেফার করি সব সময়। একদম। তো যে কারণে বিজনেসটা আমার ফার্স্ট তার জন্য আমার প্রেফারেন্স। ছোটবেলার থেকে সার্ভিস তো ছিলই না যে আমি সার্ভিস করব। আর যদি বলো যে কেন আমি আগের থেকে কেন কোথাও কোনো স্যালনে গেলাম না বা জব করলাম না, তো সেখানেও সেই সেম প্রবলেম, যে এখন আবার সেই যেতাম, আবার সেই মানে কারোর সময়ে ঢোকা বেরোনো, তাদের ইয়েতে কাজ করা। আর আমার মনে হলো এখন আর সময় নেই যে অন্যের জন্য কিছু করব, এখন মনে হলো যে নিজেই নিজের বিজনেসটা স্টার্ট করি, কেন এরপর আরও দেরি হয়ে যাবে। যা করতে হবে এখনই স্টার্ট করতে হবে, এখন স্টার্ট করলে হয়তো আমি আমার যে ড্রিমটা আমি দেখেছিলাম সেটাকে দেখবার জন্য আরও 2-3টে বছর বেশি পাবো, আর আরও বড় কিছু করতে পারবো। তার জন্য আর নিজের সময়টা অন্য কোথাও আর দিলাম না। একদমই তাই। বিজনেস স্টার্ট তো হলো, বিজনেস স্টার্ট করার পর যেটা হয় আর কি, বেসিক্যালি আমরা তো অনেক কিছু ভেবে বিজনেস স্টার্ট করি, বাট সেটা হয় না। প্রত্যেকটা বিজনেসম্যানকে প্রচুর হার্ডেল পার করার পর একটা জায়গায় আসতে হয়। তো যদি একটু আমাদের বন্ধুদেরকে বলো যে বিজনেসটা স্টার্ট করার পর তোমার কি কি হার্ডেল এলো এবং তুমি সেগুলোকে কি করে ওভারকাম করলে? বলতে পারো যে কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করেই বিজনেসটা আমার স্টার্ট হয়েছিল, কিছু ভালো কিছু মন্দ এই নিয়ে আমার বিজনেসটা স্টার্ট করা। ফার্স্ট যখন স্টার্ট করি, একা তো জানোই যে বিজনেস কোনো দিন একা করা যায় না, আমাকে বিজনেস করতে গেলে আমার আরও প্রচুর হ্যান্ডস দরকার। তো এই আমাদের এই যে প্রফেশনটা আছে এটার মধ্যে সব থেকে মেন প্রবলেম যেটা হয় স্টাফ নিয়ে। তো ফার্স্ট যখন আমি স্টার্ট করি তখন যেহেতু আমি কলকাতায় নতুন, তো আমার পক্ষে মানে আমার অত ফ্রেন্ড সার্কেলও এখানে ছিল না যে আমি তাদের হেল্প নিয়ে কিছু স্টার্ট করতে পারবো, যে তারা আমাকে কিছু একটা স্টাফ রিক্রুট করা সব নিজেই করেছিলাম। তো কিছু হয়তো কিছু ভুল ছিল কিছু বিজনেসটা স্টার্ট করতে গিয়ে, যার জন্যে প্রথম যখন শুরু হলো তখন খুব ভালোভাবেই স্টার্ট হয়েছিল। ফার্স্ট পুজো খুব ভালোভাবেই কাটলো। দেন পুজোর পর মনে হলো যে না, কিছু চেঞ্জেস চাই, যেটা আমি চাইছি সেটা হচ্ছে না। দেন আবার সেই প্রচুর মানে পরিমাণে অনেক কিছু আইডিয়াস লাগানো, কিছু নতুন নতুন জিনিস লঞ্চ করা, কিছু আমার নতুন স্টাফ রিক্রুট করা। স্টাফদের প্রচুর সাপোর্ট আছে বলতে পারো এই স্যালনের মধ্যে, যে একা তো পারবোই না করতে, ওদের সাপোর্টের কারণেই আমার বিজনেসটা মোটামুটি 2 বছরের মধ্যে ঠিক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একদমই তাই। তাহলে যেটা বুঝলাম আমি দিদি, যে স্যালন বিজনেসে ঢুকে তোমার যেটা প্রথম হার্ডেল ছিল সেটা হচ্ছে তোমার টিম। হ্যাঁ, কারণ একটা প্রপার টিম বিল্ড আপ না হলে তো কাজ করা সম্ভব না, একা কি করে করবে, এত বড় ফ্লোর কি করে সামলাবে। তো টিমের ভেতরে প্রচুর চেঞ্জ এসছে তোমার শুরু থেকে এখনো পর্যন্ত। এখন যারা রয়েছে তারা খুবই ভালো তোমার, একদম মানে তোমার মত অনুযায়ী। তুমি কি মানে তাদের নাম বলতে চাইছো আজকের পডকাস্টে, মানে যাদের জন্য তুমি থ্যাঙ্কফুল আর কি? নিশ্চয়ই। আমি বলো তাদের নাম। আমার যেরকম এখানে 2জন হেয়ার ড্রেসার আছে, একজন হচ্ছে আমান আর একজন হচ্ছেন সন্তোষ। দুজনেই মানে ভীষণ কোঅপারেটিভ। ইভেন মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে কিছু একটা ওকেশন আসছে, সেলিব্রেশন আছে, তো আমার ভাবার আগেই ওরা আমার কাছে এসে পড়ে আমাকে বলবে যে ম্যাম ইয়েওয়ালা कुछ रखते हैं कि आप ऐसा कुछ पैकेज रखें, মানে আমার চিন্তা ধারণার আগেই ওরা নিজেদেরকে তৈরি করে আমাকে এসে পড়ে জানিয়ে দেয় যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, মানে কি করলে স্যালনের গ্রোথ হবে। তার জন্য ওরা সবসময় আমার কাছে মানে বলতে পারো যে আমার দুটো হাত ওরা, ঠিক আছে। তো এরা দুজন আছে। আর মেয়েদের মধ্যে আমার আছে প্রিয়া অ্যান্ড একটি ছোট মেয়ে আছে আমার এখানে, সুস্মিতা থাপা, ও একদম মানে খুবই ছোট, ঠিক আছে। আর একজন হচ্ছে রশনি, একজন রুকসানা,
আর আমার একজন ম্যানেজার আছেন এখানে, প্রিয়াঙ্কা, সে আজকে আমার সাথে উপস্থিত নেই এখানে, তার মায়ের একটু শরীর খারাপ বলে। আমার খুব মন খারাপ যে আমি নিজের পুরো টিমের একটা গ্রুপ ফটো নিতে পারলাম না, বিকজ ও নেই বলে। তো ও আমার খুব সাপোর্টিভ, মানে ওকে তো আপনি ধরতে পারেন যে শি ইজ নট আ স্টাফ হেয়ার, ও সবসময় আমার এখানে থাকে, আমার একটা মানে আমার রাইট হ্যান্ড হয়ে, মানে আমার কিছু করার আগেই ও আমার সাথে মানে মিলে, আমি যদি নাও থাকি আমি একদম নিশ্চিন্ত থাকি যে চলো আমার জন্য ওখানে কেউ আছে যে একদম পুরো গুছিয়ে আমার স্যালনটাকে আজকে চালিয়ে দিতে পারবে। মানে আমার পুরো টিমটাই বলতে পারো খুব মানে পজিটিভ মাইন্ডেড। টিমে যখন থেকে জয়েন করেছে ওরা, তবে থেকে আমার গ্রোথই হয়েছে। হ্যাঁ, এটা তাহলে বলাই যায় যে একটা অন্টারপ্রেনিয়ারের প্রথম ঘর হয় তার কাজের জায়গা, এবং সেখানে যে টিমটা থাকে সেটা একটা পরিবারেরই মতো। একদম। তো বর্তমানে আমাদের নিক্সির যে ফ্যামিলি, যে পরিবার, সেটা পরিপূর্ণ আর কি। একদম পরিপূর্ণ। সবাই সাপোর্টিভ, সবাই চাইছে বিজনেসটা কি করে গ্রোথ হোক। এতদূর আমরা একদম ক্লিয়ারলি বুঝেছি। এবার যে প্রশ্নটা আমি করতে চাইছি তোমাকে, এই লেক টাউনের বুকে যখন তুমি প্রথম নিক্সি খুললে, তখন তুমি কি জানতে যে এখানকার কাস্টমাররা কি চাইছে বা কি ডিমান্ড এখানকার কাস্টমারদের? তোমার যে প্রশ্নটা যে লেক টাউনের ক্লায়েন্টসরা কেমন কি সার্ভিসেস চায়, তো সেটা না হয় পরে বলছি। তার আগে আমি তোমাকে জানাই যে আমি কেন লেক টাউনে খুলেছি। বিকজ আমরা যখন এটা ওপেনিং করব তার আগে অনেক জায়গাতেই দেখেছিলাম প্লেস, যে কোথায় খুললে লোকেশন, কোথায় খুললে ভালো হয়। তো যখন আমরা লেক টাউনটা ঘুরলাম, লেক টাউনে প্রচুর স্যালন আছে, বাট তুমি বলতে পারো সেরকম স্পেশিয়াস স্যালন আমি কিন্তু খুঁজে পাইনি। তো আমরা যখন এই জায়গাটা দেখলাম, এটা প্রচুর মানে বিশাল বড় একটা স্পেস নিয়ে এই জায়গাটা। তো আমার মনে হলো যখন একটা ফ্যামিলি স্যালন আমি এখানে যদি খুলি, তো ফ্যামিলি স্যালনে মানুষের মানে যখন কেউ আসছে তখন তাদের কি একটা ইয়ে থাকে যে আমরা যাব, স্পেশিয়াস হবে, বাচ্চাকে নিয়ে যেতে পারবো, বাচ্চা একটু ঘুরে বেরোবে, খেলবে, আর তা করতে মা বাবা নিজের সার্ভিস নিয়ে সবাই মিলে তারপর আবার বাড়ি যেতে পারবে। তো আমি যখন এখানে এই জায়গাটা দেখলাম তখন বুঝলাম যে এখানে যদি আমি খুলি, আর যদি একটা প্রিমিয়াম প্রোডাক্টস নিয়ে আমি যদি খুলতে পারি এখানে, কেন কি আমি দেখেছি এখানের মোস্ট অফ দ্য ক্লায়েন্টরা তোমার এখান সার্ভিস, স্যালন সার্ভিস নেওয়ার জন্যে লেক টাউন থেকে অনেক দূরে দূরে গিয়ে সার্ভিস নিচ্ছে। বাট মানে আমার এখন এখানে যেই ক্লায়েন্টসরা আসছে তারা অনেক ক্লায়েন্টসই আছে যারা এখান থেকে আগে যেত সল্ট লেক, নিউ টাউন, ওখানে গিয়ে সার্ভিসেস নিতেন, বিকজ এখানে তারা সেই প্রিমিয়াম সার্ভিস পেতেন না। ওটা তুমি প্রিমিয়াম সার্ভিস ইন সেন্স অফ তুমি প্রোডাক্ট বলতে পারো, ইয়া তো তুমি একটা বিশাল বড় একটা স্পেস নিয়ে যে একটা তোমার স্যালন বলতে পারো, হাইজিন মেনটেন করে সব কিছু করে। তো আমার ইচ্ছা যখন আমি খুলেছিলাম, আমার ইচ্ছা এগুলোই ছিল যে আমি যখন খুলবো একটা স্পেশিয়াস একটা স্যালন হবে যেখানে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টস থাকবে, আর ডিফারেন্ট টাইপসের প্রোডাক্ট থাকবে, যেখানে ক্লায়েন্ট মানে যদি একটু পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাইছে সেটাও সে পায়, ইভেন প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টস চাইছে, প্রোডাক্ট নিয়ে সার্ভিস চাইছে, সেটাও সে যেন পায়। তো আমার এই স্যালনে যদি তুমি আসো তখন তুমি দেখতে পাবে যে এখানে বেসিক থেকে স্টার্ট করে প্রিমিয়াম কোয়ালিটি, ক্লায়েন্টের যখন যেরকম ইচ্ছা যেরকম চাহিদা সে এখান থেকে সার্ভিস নিয়ে বেরোতে পারেন। মানে এমন নয় যে কাউকে আমি সার্ভিস দিতে পারছি না, এটা তো আমার এখানে আসে না, বিকজ আমার এখানে ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি অফ আমার কাছে প্রোডাক্টস তুমি এখানে পেয়ে যাবে। তাই বলেই আমি লেক টাউনে স্যালনটা ওপেন করেছিলাম। ওকে, মানে এতক্ষণ তো বিজনেসের কথা শুনছিলাম। দেখো, একটা লেডি এন্টারপ্রেনিউর হওয়া কিন্তু মুখের কথা নয়। তাকে তার বাড়ির মানুষদের এক্সপেকটেশন ফুলফিল করতে হয়, বাচ্চা সামলাতে হচ্ছে, ঘর সামলাতে হচ্ছে, তারপরে এসে তুমি এত বড় একটা বিজনেস সামলাচ্ছ। এই রোজের মোটিভেশনটা তুমি কোত্থেকে পাও? মোটিভেশন কোথা থেকে পাই যদি বলো, আমি যতটা না নিজেকে মোটিভেট করি, ওর থেকে বেশি আমাকে মোটিভেট করার জন্য আমার হাজবেন্ড আর আমার মেয়ে আছে। মানে আমি ধরো স্যাটারডে সানডেজে ওদের অফ থাকে, বাট আমার ধরো হলো যে আজকে আমিও তোদের সাথে অফ করব, বাট ওদের হয় যে না না তুমি নিজের স্যালনে যাও, তোমার প্রচুর কাজ আছে। তো আমি নিজেকে যতটা না মোটিভেট করি, ওর থেকে বেশি ওরা আমাকে মোটিভেট করার জন্য থাকে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যখন আমি নিজের স্যালনে এন্টার করে যখন সেই ক্লায়েন্টসদের দেখতে পাই, তাদের চাহিদা যে আমি হেয়ার এরম কালার করব বা আমি ফেসিয়াল করব, আমার এটা করতে এসছি ওটা করতে এসছি, আর সেটা আমরা যখন তাদেরকে ফুলফিল করতে পারি, তারা যখন হাসি মুখে সার্ভিসটা নিয়ে এখান থেকে যায়, তো ওগুলো দেখেই আমি নিজেকে মোটিভেট হয়ে যাই যে চলো হ্যাঁ, আমি একজন ক্লায়েন্ট যিনি এসেছিলেন, একটা স্বপ্ন ছিল আমি এই হেয়ার কালার করব, আমি এই হেয়ার কাট করব, সেগুলো যখন সে স্যাটিসফাই হয়ে এখান থেকে বেরোয়, তখন ওগুলো দেখেই রোজকারের ওই মানে রিচার্জ হয়ে ওগুলোই দেখে পড়ে যে আমরা ক্লায়েন্টদেরকে যে আমরা সার্ভিসগুলো দিচ্ছি তাতে ওনারা স্যাটিসফাই হচ্ছে, ওগুলোই আমার মোটিভেশন, আর বিশাল কিছু না। তার মানে এটা আমার কাছে পুরো ক্লিয়ার যে মানুষের দুটো মোটিভেশন থাকে, একটা হচ্ছে মনিটারি মোটিভেশন, আর একটা হচ্ছে কাউকে
স্যাটিসফাই করে নিজে স্যাটিসফাই হওয়া, এটাও একটা মোটিভেশন। তার মানে তুমি মানুষকে স্যাটিসফ্যাকশন দিয়ে নিজে স্যাটিসফাই হচ্ছে, সেটা পরিবারের ক্ষেত্রেও এবং কাজের ক্ষেত্রেও। এই জন্য তুমি এত এনার্জি নিয়ে এত কিছু করতে পারছো। তুমি একটু আগে আমাকে বললে যে তোমার এখানের মেয়েরা মানে তাদেরকে তুমি মানে সন্তান তুল্য হিসেবে দেখালে আর কি, বা আমরা যেটুকু বুঝলাম তোমার কথা থেকে, একটু যদি স্পেসিফাই করো যে কারা কি ডিপার্টমেন্টে কাজ করছে, কিভাবে তোমাকে তারা হেল্প করছে বা বিজনেসকে হেল্প করছে। আমার এখানে দুজন হেয়ার ড্রেসার আছেন, একজন হচ্ছেন আমান আর একজন সন্তোষ। দুজনেই ওয়েল এফিশিয়েন্ট, মানে ওদের যখনই ওরা কোনো ক্লায়েন্টের কাছে যায় তাদের প্রবলেমস শুনে তাদেরকে যে সলিউশনটা দেয়, আজ পর্যন্ত তো আমি এমন কোনো ক্লায়েন্ট দেখিনি যারা মানে স্যাটিসফাই না হয়ে এখান থেকে গেছে। মানে ওরা বোঝে যে আমার ক্লায়েন্ট কি চাইছে, কালার বলো, হেয়ার কাট বলো, যেরকম যা চাহিদা সেগুলো ওরা একদম মানে নিপুণ নিজের কাজে। আমার এখানে স্কিন স্পেশালিস্ট হচ্ছে প্রিয়া ঝুসিয়া, আর হচ্ছে রুকসানা আর সুস্মিতা হাজরা। এরা হচ্ছে আমার স্কিনের ডিপার্টমেন্টে। মেকআপে হচ্ছে সুস্মিতা থাপা, ও এখানকার যত পার্টি মেকআপ যেরকম হেয়ার ডু আসে ওগুলোও করে। আর আমাদের এখানে আমাদের সব থেকে হেড হচ্ছে আমাদের এখানে হচ্ছে রশনি, যে আমাদের স্যালনটাকে সত্যি মানে রসান করে রেখেছে বলতে পারো। ও আমাদের এখানকার পুরো মানে হসপিটালিটির থেকে শুরু করে আমাদের স্যালনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সব কিছুর দায়িত্ব ওর। তো বাস এইটাই আমার একটা ছোটোখাটো টিম। আর এর মধ্যে আরেকজন আছে, সে হচ্ছে আমার ম্যানেজার এখানকার। যে আমি যদি এখান থেকে কোনো দিন যদি আউটও থাকি নিজের স্যালন থেকে, তো আমি চোখ বন্ধ করে এখান থেকে বেরোতে পারি, বিকজ আমি জানি যে সে আছে, মানে আমার থাকা আর ওর থাকা দুজনেরই মানে সমান ব্যাপার। ও থাকলে আমি একদম নিশ্চিন্ত থাকি, তো মনে হয় যে আমি নেই তো কি হয়েছে, ও তো সামলেই দেবে। তো বাস এই আমার একটা ছোটোখাটো টিম, বাট ছোট হলে কি হবে, বিশাল বড় টিম, ভীষণ স্ট্রেংথ সবার মধ্যে। সব কিছু আমার যে স্বপ্ন সেটা আমি এদেরকে নিয়েই দেখেছি, আর আমি জানিও যে এরা পূরণ করবেই করবে সেটা। একদম তাই। আমার বক্তব্যে যেটা আমি বুঝতে পারছি যে তুমি যেমন আগেও বলেছো যে তোমার টিম তোমার পরিবারের মতন, এবং তুমি তো সবসময় এদের মানে কথায় পঞ্চমুখ, যাই জিজ্ঞাসা করছি তুমি প্রশংসাই করছো। একটা কথা আমার মনে হচ্ছে যে দেখো এরাও তো মানুষ, এদেরও মোটিভেশন প্রয়োজন হয়, এরাও লো ফিল করে, এদেরও পরিবার আছে, প্রবলেমস আছে। তুমি এদেরকে কি করে ম্যানেজ করো, মানে এদেরকে কি করে মোটিভেট করে রাখো? সেটা হয়তো ওরা আমার থেকে বেশি ভালোভাবে বলতে পারবে যে আমি ওদেরকে কিভাবে মোটিভেট করি। বাট হ্যাঁ, আমি অনেক সময় মানে বলে না নিজের মুখে নিজের নাম করছি, হয়তো সেটাই করছি। মানে আমি ধরো কোনোদিন ধরো স্যালনে আসলাম না, তো এমন সময়ও আমি অনেক কারোর মুখে শুনতে পাই যে ম্যাম আপ কাল কিউ নিয়ে আয়ে থে। হ্যাঁ, তো ওগুলো শুনেও ভালো লাগে যে চলো আমি যদি না আসি ওরা মোটিভেট হচ্ছে না, মানে ওরা কাজ করতে সেই ইয়েটা পায় না, চার্মটা পায় না। তো আর আমি সবসময় ওদের সাথে যখন মিশি, কোনোদিনও ওনার বা ওইভাবে আমি ওদের সাথে মিশি না। আমি মনে করি যে আমরা অ্যাজ এ টিম। তো বাস হয়তো সেটাই একটা মোটিভেশনের একটা ফ্যাক্টর, যে কোনো সময় তাদেরকে আলাদাভাবে কোনো ভাবি না, সবসময় তাদের সাথে, বা তাদের যদি কোনো প্রবলেম হয়, ইভেন তারাও আমার মনে হয় না কোনোদিন কোনো কিছু প্রবলেম হলে মানে কোনো হিচকিচাচ্ছে আমাকে বলতে। যখনই কোনো অসুবিধা হয়, কিছু হয়, তারা ডিরেক্টলি আমার সাথে এসে কথা বলে। এমন নয় যে আমার মাঝখানে যখন ম্যানেজার আছে, ওরা কোনোদিন এই যে ম্যানেজারকে এসে পরে বলছে তারপরে সেটা আমি জানছি, সেটা নয়। মানে ওরা ডিরেক্টলি আমার সাথেই সব কিছু কথাবার্তা বলে, আর আমি ওদের সাথে খুব ফ্রেন্ডলি বলতে পারি। এক কথায় বলতে পারি তুমি তোমার ভালো একটা অদৃশ্য ভালোবাসা দিয়ে সবাইকে বেঁধে রেখেছো। আচ্ছা দিদি, এবার তুমি আমাকে বলো যে কাস্টমার কেন আসবে নিক্সিতে? থাকে না মানুষের ইউএসপি পয়েন্ট, এরকম তুমি 5টা ইউএসপি পয়েন্ট বলো যে কারণের জন্য একটা কাস্টমার এখানে আসবে। যখনই আমাদের এখানে কোনো ক্লায়েন্ট প্রথমবার আসে, তো তখন আমরা তাকে ক্লায়েন্টের মতন ফার্স্টলি ট্রিট করি না। ক্লায়েন্ট যখন এখানে ফার্স্ট টাইম আসে, তাকে আমরা ফার্স্টলি একদম ফ্রি ফিল করাই, যে আপনার যা মানে ইচ্ছা সেটা আপনি আমাদেরকে বলুন। দেন ওনাদের যা বক্তব্য সেগুলো আমরা শুনি, শোনার পরে এমন নয় যে উনি যেটা বলছে সেটাই আমরা করে দিচ্ছি। আমরা সবসময় তাকে বেস্ট সাজেশন যেটা হয় সেটাই আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। ইভেন মোস্ট অফ দ্য ক্লায়েন্ট সেটা নেয়ও। এমন নয় যে সেটা যে উনি যে ভেবে এসছে সেটাই যে করছে, সেটা নয়। বিকজ আমরা তার সাথে যে কনভারসেশনটা হয় সেটা একটা মানে আলাদা ধরনভাবে আমরা কনভারসেশনটা করি, যার কারণে তাদের আমাদের প্রতি একটা আলাদা ফেথ চলে আসে। আর প্রোডাক্ট নিয়ে তো আমি কিছু বলবোই না, বিকজ যখন ক্লায়েন্ট আমার এখানে আসবে, নতুন যারা আমাকে এখন দেখছে, তারা যখন এখানে
মানে ফার্স্ট টাইম ভিজিট করবে তারা আসলেই বুঝে যাবে যে এখানে আমরা কেমন প্রোডাক্ট নিয়ে কাজ করি, কিরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট থাকে আমাদের এখানে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার এখানে যখন ক্লায়েন্ট আসে, এই নয় যে তাকে আমরা সার্ভিস দিলাম, সার্ভিস নিল, চলে গেল, অমন নয়। আমরা তাদেরকে কি করি, বিকজ দেখো আমাদের হেয়ার আর স্কিন খুব প্রিশিয়াস। সে মাসে একবার আসবে স্যালনে সার্ভিস নিতে, সার্ভিস নিয়ে সে চলে গেল, আর বাকি যে দিনগুলো আছে মাসে সে কিছু কেয়ারই করলো না, তাহলে কিন্তু সে নিজের হেয়ার আর স্কিনকে কোনোদিনই সেইভাবে ভালো করে রাখতে পারবে না। তো তার জন্যে আমরা তাকে এডুকেট করি। যখন সে একটা সার্ভিস নিতে এসছে, সেই সার্ভিসটা কীভাবে সে ঘরেও আরও অনেক কিছু ইউজ করলে, বা ঘরের হোম কেয়ার প্রোডাক্টস হোক, বা ঘরেও আরও অনেক কিছুভাবে করে সে নিজের হেয়ারটাকে, স্কিনটাকে কীভাবে আরও ভালো রাখবে, হেয়ারটা কী জিনিস, স্কিনটা কী জিনিস, ওনার কী প্রবলেম আছে, এটার সলিউশনটা কী, সব কিছু এডুকেট করেই কিন্তু আমরা একটা ক্লায়েন্টকে পুরোপুরি সার্ভিস দিয়ে এখান থেকে তাদের মানে সার্ভিসটা পুরোটা বলতে পারো এন্ড করি। ভেরি গুড। হ্যাঁ, তো তার কারণে কি হয়, তাদের যতদূর আমি দেখেছি তাদের আমাদের প্রতি একটা আলাদাই ফেথ থাকে। আর মেবি তার জন্যই আমার ক্লায়েন্ট যখন প্রথমবার আসে সে আবার ফিরে আসে আমার এখানে, বলতে পারো। ভেরি গুড। যে কোনো মানুষের বিজনেস কেরিয়ারে না কোনো ফানি ইনসিডেন্ট থাকে, সেটা স্টাফ নিয়ে হতে পারে বা সেটা কাস্টমার নিয়ে হতে পারে, আর কোনো খুব ওর্স্ট কোনো সিচুয়েশান হতে পারে যেটা এক্সপেকটেশনের বাইরে ছিল, হয়ে গেছে। তো এরকম যদি দুটো ঘটনা আমাদেরকে বলো, যেখানে খুব ফানি কিছু হয়েছিল আর যেখানে খুব খারাপ কিছু হয়েছিল যেটা তুমি এক্সপেক্ট করোনি। গত বছর 24 ডিসেম্বর, সেই দিন আমিও স্যালনে ছিলাম না, আমি আমার মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডও অ্যাট দ্যাট টাইম লেক টাউনের ধারে কাছে ছিলেন না। তো ওই দিন আমাদের এখানে এত ক্লায়েন্ট, এত প্রচুর পরিমাণে ড্রায়ার চলছে, যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে সব চলছে, এসি চলছে, সব কিছু চলছে, যার কারণে কি হলো, এমসিবি পুরো ডাউন হয়ে গেল। আর মানে এমসিবিতে কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো, যার কারণে কি হচ্ছে, সব কাজ আমাদের থেমে গেল। তো বলতে পারো যে এটা একটা ফানি ইনসিডেন্টও আর একটা ওয়ার্স্টও আমার জন্যে, বিকজ আমি ক্লায়েন্টকে সেই সময় আমি সার্ভিস দিতে পারছি না। আর বলতে পারো আমার এখানকার ক্লায়েন্টরা প্রচণ্ড পরিমাণে সাপোর্টিভ, যারা ওই মানে অন্ধকার একটা পরিবেশে চুপচাপ বসেছিল, যে দে আর ওয়েটিং ফর দ্য ইলেকট্রিশিয়ান, যে চলো হ্যাঁ ইলেকট্রিশিয়ান আসবে, ঠিক হবে, আমরা সার্ভিস নেব, তারপরে যাব। আর ইভেন পুরো আমার এই সিচুয়েশনটাকে আমি যেটা তোমাকে আগেও বলেছি, আমার টিম ওরাই পুরোপুরি হ্যান্ডেল করলো। আমি শুধু ওভার দ্য ফোন ছিলাম, মানে ফোনে আমি জাস্ট ইলেকট্রিশিয়ানকে ডাকা, তাকে দিয়ে কাজ করানো, এই সবগুলো আমি করছিলাম। বাট পুরো সিচুয়েশনটা আমার টিম আর আমার ম্যানেজার যিনি আছে, ওরা সবাই মিলে ক্লায়েন্ট হ্যান্ডেল করার থেকে শুরু করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলো। কারেন্ট মানে আমি যতক্ষণে স্যালনে এন্টার করি ততক্ষণে কারেন্ট চলে এসেছিল। দিদি, তুমি তো এমনিতে খুব ব্যস্ত মানুষ, অনেকক্ষণ তোমাকে আটকে রেখেছি, আড্ডাটা প্রায় জমে উঠেছে, অনেক কথা হচ্ছে। কিছু কথা না বলে শেষ করতে পারছি না, যে প্রশ্নগুলো ভেতরে রয়ে গেছে এখনো। তার ভেতরে একটা প্রশ্ন হচ্ছে যে আগামী 5 বছরে আমরা নিক্সিকে কোথায় দেখতে পাবো, এবং এই ইন্ডাস্ট্রিতে যারা নতুন লঞ্চ করছে তাদের জন্য তুমি কি বলতে চাও, কি অ্যাডভাইস দিতে চাও? নিক্সিকে আমি ইন ফিউচার তুমি যদি বলছো কোথায় দেখতে চাই, তাহলে বলতে পারো যে এই বিউটি ইন্ডাস্ট্রির যেন সিনোনিম হয় নিক্সি। আর যখন ক্লায়েন্ট এখান থেকে সার্ভিস নিয়ে যায়, সে যেন আরও অনেক রেফার ক্লায়েন্টকে করতে পারে, যে তুমি নেক্সট টাইম কেউ যদি বলে যে আমি স্যালনের কোনো সার্ভিস নিতে যাব, তো আমরা যাতে নিজেকে ওইভাবেই তৈরি করতে পারি যে কোনো হিচকিচাহাট ছাড়াই যে কোনো ক্লায়েন্ট যেন অন্য ক্লায়েন্টকে যেন রেফার করতে পারে, যে তুমি ওখানে গেলে তুমি বেস্ট থেকে বেস্ট সার্ভিস পাবে। আর নিক্সির লক্ষ্য, নিক্সি যেন আগামী 5 বছরে ওয়ার্ড অফ মাউথ হতে পারে। মানুষ যারা এখান থেকে এসে সার্ভিস নিয়ে যাচ্ছেন, স্যাটিসফাই হয়ে যাচ্ছেন, তারা যেন আরও মানুষদেরকে বলেন এখানে আসার কথা, এবং স্যালন ইন্ডাস্ট্রিতে যেন পরবর্তীকালে মানুষ না বলে যে আমরা স্যালন সার্ভিস নিতে যাচ্ছি, তারা যেন বলে আমরা নিক্সিতে যাচ্ছি, মানে নিক্সি লাইক সিনোনিম অফ স্যালন। ইভেন এটাই গোল আর কি। একদম। আর ইভেন আমার ইন ফিউচার আরও প্ল্যানিংস আছে যে নিক্সি একটাই এখানে ব্রাঞ্চ থাকবে না, কলকাতাতে তো প্রচুর খুলবার ইচ্ছা আছে। আর নট অনলি ইন কলকাতা, আউট অফ কলকাতাও আমার প্ল্যানিং আছে যে মেবি ইন 2-3 ইয়ার্স আমরা আরও আউট অফ কলকাতা ইন ডিফারেন্ট স্টেটস আমরা আরও অনেক ব্রাঞ্চেস ওপেন করব। মানে ডাউন 2-3 ইয়ার্স বা 5 ইয়ার্স আমরা এন্টায়ার ইন্ডিয়াতেই একদম নিক্সিকে অনেক জায়গায় ব্রাঞ্চ আমরা দেখতে পাবো, এবং মানুষ নিক্সি পরিষেবাটা নিতে পারবে। একদম। আর যারা নতুন নামছে আর কি ইন্ডাস্ট্রিতে, তাদের সম্পর্কে যদি কিছু বলো একটু। যারা এই ইন্ডাস্ট্রিতে এখন নামছে, তাদেরকে আমি একটাই কথা বলতে চাইবো যে সাকসেসের কোনো শর্টকাট হয় না।
তো রোজ তোমাদেরকে কিছু না কিছু নতুন শিখতে হবে, শিখে যেতেই হবে, বিকজ আমরাও এখনও শিখেই শিখছি, তাই বলে হয়তো ক্লায়েন্টদেরকে নতুন নতুন অনেক কিছু দিতে পারছি, তারাও স্যাটিসফাই হচ্ছে। তো তোমাদেরকেও সেরকম শিখে যেতে হবে, হোপ ছাড়লে হবে না, মানে হোপ তো রাখতেই হবে, বিজনেস করো বা যে কোনো কিছুতে হোপ তো মাস্ট দরকার। এসো, আমার অলওয়েজ তোমাদের জন্য বেস্ট উইশেস থাকবে, যে ইন্ডাস্ট্রিটা খুবই ভালো, বাট মন দিয়ে কাজ করে যেতে হবে আর শিখে যেতে হবে সব। একদমই তাই। আজকের পডকাস্টে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম, শুধু আমরা না, মানে যারা অনেক স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, যেসব মেয়েরা বড় হয়, তাদের সংসারের টানা পড়ে নেই বা সংসারের চাপে তাদের স্বপ্নগুলো চাপা পড়ে যায়, তারা হয়তো তোমার এই জার্নি থেকে ইন্সপায়ার্ড হবে এবং লেকটাউনবাসী জানবে আরো বেশি করে যে নিক্সি কেন, নিক্সি আমরা এখানে কেন করেছি, কি পরিষেবা নিক্সি থেকে পাওয়া যেতে পারে, সেটাও তুমি বললে। আমি এবার একটু কনক্লুড করি বিষয়টাকে, যে মানুষের কাছে একটা শুধু মেসেজ যাক, আমরা নিক্সি যে চালাচ্ছি, নিক্সির একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন দিচ্ছি এবং আগামী দিনেও দেবো। এবং তার জন্য যদি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলতে হয়, সেটাও আমরা খুলতে রাজি আছি। এবং তুমি যেমন বললে, যারা নতুন এন্টারপ্রেনিয়রশিপ করছে, যারা ইন্ডাস্ট্রিতে নামছে, তাদের শর্টকাট কিছু হয় না, তাদেরকে পরিশ্রম করতে হবে। তো তোমার জার্নিটাই একটা ইটসেলফ লোকের মোটিভেশন, যে তুমি যেভাবে স্বপ্ন দেখেছিলে, যেভাবে তোমার জীবনটা এক এক করে পর্যায়ে পার করে এখানে এসছে, তো এখান থেকে প্রচুর মানুষ শিখবে এবং তারাও অনুপ্রেরণা পাবে যে আগামী দিনে তারা বিজনেস করবে। একদম। আর বন্ধুরা, তোমরাও আমাদের সঙ্গে থাকো, আবার দেখা হবে আগামী কোনো পডকাস্টে, কোনো অন্য ব্র্যান্ডে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের ব্র্যান্ডগুলোকে ভালোবাসতে থাকো। নমস্কার।